রাতে ভাবির ঘরে গিয়ে ভাবির কোমরে স্পর্শ করতে ভাবির শরীর শিরশির করে উঠতে ঘুম ভেঙে যায়। ভাবি চোখ মেলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, আমি ভাবি, আমি ধ্রুব, চিৎকার করবে না। ভাবি, ধ্রুব তুই আমার ঘরে, তাও এত রাতে? ভাবি শোয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয়। আমি ভাবি, আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমি জানি আমিও যা চাই তুমিও তা চাও। তোমার কষ্ট হয় না একা একা থাকতে? ভাবি, ছি ধ্রুব, এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? যা এখনই ঘর থেকে বের হ। আমি, এমন কেন করছো? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমিয়ে আছে, দাও না একটা সুযোগ তোমাকে আদর করার। বলতে এভাবে ঠাস করে একটা চর মেরে আমায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম জোর করে কিছু হবে না, যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভাবির চোটটা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতে হবে। চোখটা কখন যে লেগে গেল বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা, বাবা আর ভাবি। আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি, দেখে মনে হয় এখনও রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বলল, বাবা ধ্রুব শোন। আমি, হুঁ বলো। বাবা, আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবো। তুই থাকিস, বৌমা একা রেখে যেতে মন চায় না। আমি তো খুশিতে আত্মহারা। আমি, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ সারাদিন বাড়িতে কাটিয়ে দিব। আম্মু, তাহলে তো হয়ে গেল, নিশ্চিতে যাওয়া যাবে। আমি হাত মুখ ধুয়ে গেলাম, মনটা বড্ড খুশি। আজকের সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। সকাল 10টা বাজতেই মা বাবা বেরিয়ে গেল। এখন বাসায় শুধু আমি আর ভাবি। বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম। বাসায় এসে দেখি ভাবি তার ঘরে। তারপর আমি মোবাইলে বসে বসে গেম খেলতে লাগলাম। গেম খেলাটা রেখে উকি মেরে দেখি ভাবি রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। এখন এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা ভাবির গোসলখানায় লাগিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে রইলাম। মনে মনে তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম, কিন্তু হলো না। রান্নাঘরে যেতে ভাবি বলে, ভাবি, আরে ধ্রুব, তুই এখানে কেন আসলি? তোকে না বলছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি, না ভাবি, একটু পানি নিতে আসলাম। ভাবি, ফ্রিজে তো আছে, নিয়ে ওখান থেকে চলে যা। আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম। আর মনে মনে ঠিক করলাম, তোমার সব দেমাগ আমি আজকে শেষ করে দিব। অপেক্ষার পর অপেক্ষা, বড্ড আফসোস, ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে পারছি না। দুপুর হতে ভাবি দরজায় এসে ঠক ঠক। আমি, কে? ভাবি, আমি দরজাটা খুলে, ও ভাবি তুমি, কি ব্যাপার? ভাবি, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আমি, তুমি খাবে না? ভাবি, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো বলে ভাবি নিজের ঘরে চলে গেল। আমি খাবার খেয়ে ছাদে গিয়ে সিগারেট টানতে লাগলাম। সিগারেট টানতে টানতে দেখি ভাবি আসলো তার কাপড়গুলো শুকাতে। আমি সিগারেটটা ফেলে নিচে গেলাম এই সুযোগে ক্যামেরাটা খুলে নেবার। ক্যামেরাটা খুলে চালিয়ে দেখলাম, উফ, ফটাফট হয়েছে। এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে এবার। অপেক্ষা এবার রাতে, এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। কে জানে, হয়তো আজকের রাতটা জেগে জেগে কাটাতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো, আর আমার ইচ্ছেগুলো পূরণের সময় হয়ে আসছে। কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছেই না। এদিকে আমার ধৈর্যের বাঁধ ভাঙে যাচ্ছে। অবশেষে রাত গভীর হলো। আমি বিরাট খুশি মনে আস্তে আস্তে ভাবির রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখি ভাবি এখনও ঘুমায়নি। ভাবি আমাকে দেখে চমকে উঠল। ভাবি, কিরে রুদ্র, তুই এখানে, তাও আবার এত রাতে? তোকে না আমার আশেপাশে আসতে বারণ করছি, তাও তুই আবার আসছিস? আমি, ভাবি এই বাসা নেই, আম্মু আব্বু নেই, শুধু তুমি আর আমি। আমার আম্মু আব্বু বলে গেছে তোমাকে যেন খেয়াল রাখি, তাই তো তোমাকে দেখতে আসলাম আর একটু ভালোবাসতে আসলাম। ভাবি, রুদ্র, তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এক্ষুনি এখান থেকে যা, নইলে আমি চিৎকার শুরু করব। আমি, ভাবি তুমি চিৎকার করার আগে আমার কথাটা আগে শোনো। ভাবি, কি বলবি তুই? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আব্বু আম্মু আসুক, আমি তাদেরকে সব বলে দেবো। আমি, সেই সুযোগ তো তুমি পাবে না। ভাবি অবাক হয়ে, মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি, এত অবাক হইও না ভাবি। ভাবিকে ভিডিওটা একটু দেখিয়ে, এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, না হলে এটা ভাইরাল করে দেব। আর যদি ভাইয়া দেখে ফেলে তবে তো। ভাবি নিস্তব্ধ হয়ে গেল। একটু পর বলল, ভাবি তুই এত নিচু হতে পারলি কি করে? তোকে আমি এতটা স্নেহ করতাম, আর আজ তুই কিনা, ছি। আমি, এত কথা আমি বুঝি না। তোমাকে যা যা করতে বলবো তাই করবা, নাকি আমি ভাইরাল করে দেবো? ও, তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমাদের মধ্যে যা কিছু হবে সেটা কেউ জানতে পারবে না। এখন বলো, তুমি রাজি?
ভাবিকে দেখে মনে হচ্ছে আমাকে কি বলবে বুঝতে পারছে না। আমি ভাবির পাশে এসে হাতটা স্পর্শ করলাম। অমনি ভাবি আমার হাত থেকে হাতটা জোর করে ছাড়িয়ে ঠাস করে চড় বসিয়ে দিয়ে আমার গালে। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমাকে মারলেন? ভাবি, আমার খারাপ লাগছে, কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই। তোকে এখান থেকে চলে যেতে বলায় তাই রেগে তোকে মেরেছি। আমি একজনের বউ, আর তুই বলছিস তোর ইচ্ছে মতো কাজ করতে, যেখানে আমি তোর ভাইয়ের বিবাহিত স্ত্রী। অসুস্থ হয়ে গেছিস তুই, চলে যা এখান থেকে। আমি খারাপ কিছু হোক চাই না। আমার চোখ ছলছল করছে, প্রচণ্ড জোরেই মেরেছে। আমি আজ আর কিছু না বলে ভাবির রুম ত্যাগ করলাম। কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, কাল নতুন করে আর একটা প্ল্যান করা যাবে। কিভাবে কি করা যায় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ভাবি প্রতিদিনের মতো আজকে আর আমাকে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেলাম, দেখি ভাবি রান্না করে এখানে আমার জন্য খাবার রেখে এসেছে। আশেপাশে কোথাও ভাবিকে দেখছি না। খাওয়ার পরে ভাবি রুমে গেলাম, গিয়ে দেখি ভাবি রুম অফ করা, ভেতর থেকে আটকানো। আমি আর এদিকে মনোযোগ আনলাম না। আমি আবার ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এসে, বুদ্ধিটা এমন, ভাবি রুম থেকে বার হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করে পানির গ্লাসে ঘুমের বড়ি দিয়ে ভাবিকে অচেতন অবস্থায়। আমি প্ল্যান মাফিক ঘুমের বড়ি আনলাম, কিন্তু আজ ভাবি দেখছি দরজাই খুলছে না। এদিকে দুপুরে রান্না হয়নি, সন্ধ্যা নেমে আসলো। হঠাৎ দেখি ভাবির রুমটা অন করে রান্না করতে গেল, আর আমি ওই সুযোগে আমার কাজটা করেই ফেললাম। আর ভাবির যাতে সন্দেহ না হয় তার ব্যবস্থা করলাম। আমার এই ভাবনাটাকে কাজে দিলাম। ভাবি হয়তো ভেবে পেয়েছিল আমি আর এমন করব না, তাই রুমে লক করিনি। কিন্তু আমি যে ভাবিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছি সেটা জানতেই পারিনি। যাই হোক, প্ল্যান মাফিক ভাবি ওই গ্লাসের পানি পান করে বিভোর হয়ে ঘুমাচ্ছে। আমার খুশি কে দেখে। আমি ভাবির ঘরে প্রবেশ করলাম। ভাবিকে ঘুমের ঘরে ভালোই লাগছিল। এসে ভাবির পাশে বসলাম। জ্যোৎস্না আলোয় ভাবিকে কি সুন্দর না লাগছে। ভাবির পাশে এসে বসার সাথে সাথে পায়ে কি যেন ফুটলো। আমি ব্যথা পেয়ে একটু আ করে শব্দ করতে ভাবি জেগে গেল। আচমকা হয়ে কে করে দ্রুত বেড সুইচটা অন করলো, আর আমি এদিকে যন্ত্রণায় পায়ের দিকে তাকাতে দেখলাম কাচের টুকরো মেঝেতে পড়ে আছে। কাচের টুকরো আর ভাবি জাগ্রত হওয়া দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার দেওয়া বড়ি মিশ্রিত পানি খায়নি। হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে, নয়তো ভাবি টের পেয়েছে। যাই হোক, আমাকে দেখে ভাবি অবাক হয়ে গেল। ভাবি, কিরে তুই এত রাতে এখানে? তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে আসবি না? তোর কি লজ্জা বলতে কিছু নেই? আমি ভাবি, তুমি তো জানো আমি এখানে কেন এসেছি, ইভেন বারবার কেন তোমার আশেপাশে ঘুরছি, এটাও ভালো করে জানো। আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করবো না। ভাবি, তুই হাজার চেষ্টা করলেও তোর ওই ইচ্ছেটা পূরণ করতে পারবি না। আমি ভাবি, ভেবে দেখো, তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে ভাইরাল করতে সময় লাগবে না। ভাবি, তুই আমাকে থ্রেট দিচ্ছিস? আমি যদি ভাবো থ্রেট দিচ্ছি তাহলে তাই। ভালোই ভালো না দিলে জোর করে করতে হবে, আর তুমি তো ভালো করেই জানো আমি যা চাই তাই পাই, যেটা পাই না সেটা ছিনিয়ে নেই। কেয়া ডায়লগে। ভাবি, তুই যাই করিস না কেন আমি তাতে কোনোভাবেই রাজি হব না, যা পারিস করিস। ভাবির কথাটা শুনে মাথায় রাগ 100 হয়ে গেল। ইচ্ছে করছে এখনই জোর করে ভাবি সব লুট করে নিই। এদিকে পায়ের ব্যথা যেন বেড়েই চলছে। ব্যথায় হাঁটতে পারছি না। ভাবলাম আজ আর কিছু করতে পারবো না। পায়ে প্রচুর ব্যথা করছে। ভাবির দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে কোনো মতে আস্তে আস্তে আমার রুম থেকে এসে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভেঙে দিয়ে গেল আম্মুর দেওয়া ফোন রিসিভ করতে। আম্মু আমাদের খোঁজ খবর নিয়ে এক পর্যায়ে বলল আমরা কাল বাসায় ফিরবো। আম্মুর কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ভাবলাম যা করার আজই করতে হবে, কিন্তু ভাবি তো কোনোভাবেই রাজি হচ্ছে না। এত ভয় দেখানোর পরে না আর সহ্য হচ্ছে না, যা হওয়ার হবে। আবার এদিকে শরীরটা বিছানা থেকে উঠছে না, খুব ক্লান্ত লাগছে। এখন একটু ঘুমিয়ে নেই, রাতে তো বিজি থাকতে হবে। রাত হয়ে গেল, এখন আমার কাজ শুরু করার পালা। প্রতিদিনের ন্যায় আজও ভাবির রুমে প্রবেশ করলাম। ভাবি ঘুমন্ত অবস্থায় আছে, পাশে গিয়ে আজ আর দেরি করলাম না, ভাবির হাত দুটো বেঁধে ফেললাম। ভাবি জাগ্রত হয়ে গেল। ভাবি, কিরে রুদ্র, তুই আমার হাত বাঁধলি কেন? তোর তো দেখে সুবিধার মনে হচ্ছে না। আমি তোমাকে নিজ ইচ্ছায় করতে বলেছিলাম, কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়ে আমার এটা করতে লাগলো। ভাবি, প্লিজ ছেড়ে দে আমাকে। আমি না, ছাড়বো না। আগে বলো, আমি যা বলবো তাই করবা। ভাবি, করবো না। আমি আজকে তোমাকে ভোগ করার মাধ্যমে আমার ইচ্ছেটা পূরণ করব, তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না।
ভাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজটা না করি, কিন্তু কে শুনে কার কথা। সুযোগ একবারে আসে, আর সেই সুযোগটা আমার কাজে আসলো। এটা হাতছাড়া করা ছেলে তো আমি না। এটা হাতছাড়া করলে আমার পুরুষত্ব বরং কাপুরুষত্ব প্রকাশ পাবে। তাই আর কিছুতেই দেরি করা যাবে না। কথাটা বলে বিছানার সাথে চেপে ধরি ভাবিকে। ভাবি ছটপট করতে থাকে ছোটার জন্য, কিন্তু এদিকে হাত পা বাঁধা অবস্থায় আমার শক্তির সাথে পেরে উঠছে না। বিসর্জন দিতে হবে ভাবিকে, তাছাড়া কোনো উপায় নেই। প্রথম ঠোঁটে বেশ জোরের সাথে কিস করি, তারপর আস্তে আস্তে এই ঘাড়ে একটা কিস করি, তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে শুরু করলাম। ভাবি কাঁদতে থাকে, কিন্তু কে শুনে কার কথা। আর আমি আমার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে আমার আরও একটু অন্যরকম লাগে। কাজ শেষ, উঠে শার্টটা পরতে পরতে আমি, তোমাকে নিজ ইচ্ছায় করতে বললাম, কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়ে এটা করলাম। এখন তুমি একজন ধর্ষিতা নারী, আর আমি ধর্ষণ করলাম তোমাকে। ইচ্ছের বিরুদ্ধে করাই মানে তো ধর্ষণ, তাই না? নিজ ইচ্ছায় করলে তো আর ধর্ষিত হতে না। নিজের ইচ্ছাটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ ও খুব আনন্দ অনুভূতি হচ্ছে। ভাবিকে দর্শন করার পর আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। আজ ঘুমটা বেশ ভালোই হবে ভাবতে ভাবতে দু চোখে এক করার সাথে সাথে একটা চিৎকার শুনতে পেলাম। কণ্ঠটা যে ভাবির সেটা ঠিক বুঝতে পারছি। সাথে সাথে বিছানা থেকে উঠে ভাবির রুমে প্রবেশ করলাম। তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফ্যানের সিলিংয়ের সাথে রশি বাঁধা, আর সেই রশিতে ভাবি ঝুলছে। আমি আর বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে যা দেখছি সেটা তো আর মিথ্যে নয়। আমি এটা দেখে এক দৃষ্টিতে তাকিয়েছি, আমার মুখের ভাষা হারিয়ে ফেলছে। চোখের পলক যেন আর পড়ছেই না, মুখ থেকে কোনো শব্দ পড়ছে না। লোকজন আস্তে আস্তে জড়ো হলো। নিমেষে একসময় খালি বাড়ি এখন পরিপূর্ণ। আমার দম বন্ধ হয়ে আসে। এটা আমি কি করলাম? আমার জন্য এটা হলো? আমার ইচ্ছেটা পূরণ করার জন্য একটা মানুষকে মেরে ফেললাম। আমার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমি নীচ, আমি ধর্ষক। আমার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। দৌড়ে রান্নাঘরে এসে চাকুটা হাতে নিলাম, আর অমনি চাকুটা হাতে নিলাম, যেই চাকুটা নিয়ে হাত কাটতে যাব অমনি ফোনটা বেজে উঠলো। দেখি অ্যালার্ম বেজে উঠলো, আর ঘুমটা ভেঙে গেল। তার মানে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম? পুরোটাই তাহলে স্বপ্ন? বিশ্বাস করতে পারছি না, তাই জোরেই হাতটা চিমটি কাটলাম। না, ব্যথা লাগছে। তার মানে যা যা দেখেছি তার কিছুই হয়নি। আমি ভাবির সাথে যা করতে চাইছিলাম সব ভুল করেছি, আর যা যা করেছি তাও ভুল করেছি। সত্যি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। মনে খুব অনুশোচনা হচ্ছে। না, ভাবির কাছে এর জন্য ক্ষমা চাইতে হবে। যদিও আমি ভাবির সাথে যেমন আচরণ করছি তা ক্ষমার অযোগ্য, তাও ক্ষমা চাইতে হবে। হঠাৎ আম্মু ফোন দিল। রিসিভ করতে আম্মু বলল, আমরা আজ রাতে বাসায় ফিরবো। এটা বলে ফোনটা কেটে দিল। আমি আর দেরি করলাম না, দৌড়ে ভাবির রুমের সামনে গিয়ে দেখি রুম ভিতর থেকে অফ। রুম নক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আবার নক করলাম, তাও কোনো সাড়া নেই। নিশ্চয়ই ভাবি আমার উপর প্রচুর রেগে আছে, তাই আর দরজা খুলছে না। অনেকবার চেষ্টা করলাম, ভাবি রুমটা খুলো। ভাবি রেগে, কি হয়েছে? দরজা এতবার নক করছিস কেন? আমার চোখের সামনে থেকে যা। তোর মতো বেয়াদব ছেলে চেহারা আমি দেখতে চাই না। আমি, তোমার সাথে আমার কিছু কথা আছে ভাবি। তোর কোনো কথাই শোনার আমার ইচ্ছে নেই। এই বলে দরজা বন্ধ করে দিল। আমি বাইরে থেকে বললাম, ভাবি একটাবার আমার কথাটা শোনো প্লিজ। ভাবি, তোর কোনো কথাই তো আমার শোনা উচিত না। তুই মায়ের মতো ভাবিকে যা করতে বলিস, তোর মতো নিচু মানুষকে আমি জীবনেই দেখিনি। কি বলবি দরজার ওপাশ থেকে বল। আমি, ভাবি তোমার সাথে যা যা করেছি আর যা যা করতে আবদার করছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বলতে বলতে কেঁদেই ফেললাম। ভাবি দরজা খুলে দিল। দেখলাম ভাবির চোখে পানি। আমি দেরি না করে ভাবির দুপা জোরে ধরে কান্না করছি আর মাপ চাইছি। আমি, ভাবি তুমি আমাকে মাপ না করলে অবধি আমি তোমার পা ছাড়বো না। ভাবি, তোকে মাপ করে দিয়েছি রে, ও এবার। আমি, না আগে বলো মন থেকে মাপ করে দিতে। হুম রে। আমি, বলো এসবে কাউকে বলবে না? আচ্ছা কাউকে বলবো না, কিন্তু এটাই শেষ সুযোগ। আমি চোখ মুছতে মুছতে, কখনো আর হবে না। ভাবে, আচ্ছা এখন তো পাটা ছাড়, খাবার বাড়া আছে, খেয়ে নে যা। আমি ছেড়ে দিলাম আর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। দিন শ্বশুরবাড়িতে পা রেখে চমকে গেলাম আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ওই 4 বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক। আমি থমকে দাঁড়ালাম। তন্ময় আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে। ওর ভালোবাসার স্মৃতি নিয়ে এত বছর ছিলাম আমি, কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হয় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এ আমি কি দেখলাম? তন্ময় এখানে কেন? বিড়বিড় করলাম। পিছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন। আমি পিছু ঘুরতে উনি ইশারায় কিছু একটা দেখালেন, কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আমি বসে পড়লাম পাশে থাকা আলিশান সোফায়। এভাবে হঠাৎ করে বসে পড়াতে আমার শ্বশুরসহ বাড়ির সবাই উত্তেজিত হয়ে পড়ল। শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বৌমা তোমার শরীরটা কি খারাপ লাগছে? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আমাকে তাড়াতাড়ি
তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো। বিশাল এক রুম, চারপাশে বইয়ের সেলফ, লোকটা নিশ্চয় বই খাদক। আমার ননদ তিন্নি আমায় বেডের উপর বসিয়ে দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি। আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উকি দিই, না, তন্ময় নেই। তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানে আছে? তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম। দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমাকে হ্যাঁচকা টানে তার দিকে টেনে নিল। আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মিনিট দুয়েক পর চোখ খুলে আরও বেশি অবাক হলাম। আমার হাত পা থরথর করে কাঁপছে। মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, তুই? তন্ময় বাঁকা হেসে বলল, বিয়ে করে দিব্যি শ্বশুরবাড়ি চলে এলি? আমার কথা একবারও ভাবলি না মৃদু? আমি আমার প্রতি তোর ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম। সেগুলো গলা দলা পাকিয়ে রইল। কড়া গলায় জিজ্ঞাসা করলাম, সিরিয়াসলি তন্ময়, আমার ভালোবাসা ঠুনকো ছিল? আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল? তাহলে 4 বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গেছিলি কেন? তারপর থেকে একবার খোঁজার জন্য তো আমার খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি। উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ না নিতে পারি সেই ব্যবস্থা করে গিয়েছিলি। আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করতে? তুই আমায় ভুল বুঝছিস মৃদু। আমি তোকে ছেড়ে পালিয়ে যাইনি, শীতল কণ্ঠে তন্ময় বলল। আচ্ছা, তুই ছেড়ে যাসনি, তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই? সে অনেক কথা, আমি তোকে সব বলবো। বল, আমি শুনেছি। দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই। মৃদু, আমি তোকে এক্সকিউজ কেন দেবো ইয়ার? আমি তোকে ভালোবাসি মৃদু, সত্যি অনেক ভালোবাসি। নাটক করিস না তন্ময়। তুই আমার শ্বশুরবাড়িতে কেন এসেছিস সেটা বল। গত 4 বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। এখন আমার শ্বশুরবাড়িতে এসেছিস আমার জীবন ধ্বংস করতে। কিছুটা চেঁচিয়ে বললাম কথাটা, হয়তো আশেপাশের মানুষজন শুনতে পেয়েছে আমার কণ্ঠ। এক্ষুনি হয়তো সবাই ছুটে আসবে এটা জিজ্ঞাসা করতে নতুন বউ কেন এইভাবে চেঁচাচ্ছে। কিন্তু না, এমন কিছুই হলো না। তন্ময় আমার কথার জবাব না দিয়ে চুপ করে রইল। চোখের পানি টলমল করছে ওর। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, 4 বছর আগে আমাকে না বলে উধাও হয়ে গিয়ে নিজেকে কাপুরুষ প্রমাণ করছিস। আজ আবার এভাবে কেঁদে সেম জিনিসটা প্রমাণ করছিস। তুই কাপুরুষ আমি জানি। এখন আমার প্রশ্নের জবাব দে। তন্ময় খপ করে আমার হাত ধরে ফেললো। আমি ওর হাত থেকে এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে একটা চোর বসিয়ে দিলাম ওর গায়ে। তন্ময় আমার এমন রূপে অভ্যস্ত নয়, তাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি চর মেরেও ক্ষান্ত হইনি। উঁচু গলায় বললাম, তোর সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? আমি এখনও বিবাহিত তন্ময়, ভুলে যাস না এটা। আর তুই আমার শ্বশুরবাড়িতেই দাঁড়িয়ে আছিস। তন্ময় এবার মুখ খুলল, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, হ্যাঁ জানি আমি এটা তোর শ্বশুরবাড়ি, কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি। তন্ময়ের কথা শুনে আমি বিস্মিত হলাম। ওর থেকে 2 কদম পিছিয়ে গেলাম। অবাক কণ্ঠে বললাম, কি? হ্যাঁ, তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি। ওর কথাগুলো শুনে আমি নতুন করে আবারও অবাক হচ্ছি। কি বলছে ও? ও তিহানের ছোট ভাই? তাহলে ওকে বিয়েতে দেখলাম না কেন? এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই, তাই না? তিহানের ভাই তুই, তাহলে এতদিন তোকে একবারও দেখলাম না কেন? তন্ময় হাসলো, বলল, দেখবি কি করে? তোর স্বামীই তো আমাকে 4 বছর আগে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তোর দিকে ওর নজর ছিল, তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে। তন্ময়ের মুখ থেকে সামলে কথা বল। তুই ওনার নামে যে অভিযোগগুলো আনছিস এগুলোর প্রমাণ আছে তোর কাছে? রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম। মৃদু, আমার কথাগুলো সত্যি প্রমাণ করার জন্য তোকে প্রমাণও দেখাতে হবে? এতটাই অবিশ্বাসের পাত্র হয়ে গেছি আমি তোর কাছে? তোকে বিশ্বাস করার কোনো কারণ নেই এখানে। আর তুই আমার স্বামীর নামে অভিযোগ চলছিস? তোকে প্রমাণ করতে হবে এগুলো সব সত্যি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে, দেব প্রমাণ। তবে এরপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কাল সকালে ঘুম থেকে ওঠার আগে তুই ছাদে আসবি। আমি ওখানেই তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষায় থাকবো। তন্ময়ের কথাগুলো শুনে আমার আপাতমস্তক জ্বলে উঠল। ও এত আত্মবিশ্বাসের সহিত কীভাবে বলছে প্রমাণ দিবে? তাহলে সত্যি কি তিহান অপরাধী? আর তিহানের জন্যই আমি তন্ময়কে, আমার ভালোবাসাকে হারিয়েছি? কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। দরজার বাইরে থেকে কারো একজোড়া পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে আসতে বলে মনে হচ্ছে তন্ময় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, মৃদু, আমি তোকে এখনও খুব বেশি ভালোবাসি। এবার যেন ওর মুখ ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর তিহান বেঠিক? চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম। তিহান এসেছে। উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু একটু আগে তিহানের নামে যেসব অভিযোগ শুনলাম সেগুলোর পর ওনার প্রতি একটু শ্রদ্ধা কাজ করছে না, বরং কেমন জানি ঘৃণা হচ্ছে। যদি সত্যিকাল তন্ময় সব প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল, তাহলে আমি আমার সামনে থাকা মানুষের সাথে সারা জীবন সংসার করব কিভাবে? এগুলো ভাবলাম।
উনি আমার পাশে এসে বসলেন। উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম। উনি একটা রিং হাতে নিয়ে আমার হাতে পরিয়ে দিতে চাইলে আমি মৃদু স্বরে বললাম, এটা আজ থাক, অন্যদিন দিয়েন না। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন। ওনার সাথে চোখাচোখি হতে কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীর। মানুষের চোখে অদ্ভুত এক মায়া আছে যা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না যে উনি দোষী। কিন্তু তন্ময়ের কথাগুলো তো এর বিপরীত। কাল সকালে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি হয়তো আমার দীর্ঘশ্বাসের শব্দটা শুনতে পেলেন। হাতের রিংটা দেখে নিয়ে বললেন, তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে, বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও, তারপর একটা লম্বা ঘুম দাও। দেখবে সারাদিনের ক্লান্তি উদাহ কোথায় উবে যাবে টেরও পাবে না। কথাটা বলে উনি নিঃশব্দে হাসলেন। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়, না হলে ওনার হাসি এত সুন্দর কেন? আমি ওনার দিকে তাকিয়ে ভাবনায় ডুব দিলাম। এ মানুষটা সত্যিই আমাকে ঠকেছে। বিড়বিড় করে বলে উঠলাম। উনি আবার বললেন, কিছু বলবেন? আমি ওনাকে কথার জবাব না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি পিছু ডাকলেন, মৃদুলা। আমি ঘুরে তাকালাম। জানি পিছু ঘুরলে ওনার মায়ায় আটকে যাব, যা আমি এই মুহূর্তে মোটেও চাচ্ছি না। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। আমি দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার প্রাক্তন, অন্যদিকে স্বামী। আমি কার পক্ষে লড়ব? ওয়াশরুম থেকে বেরিয়ে তিহানের রুমে দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। তিহান রুমে না থাকায় কিছু অস্বস্তি অনুভব করলাম। চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। আধ ঘন্টা পর তিহান আগমন ঘটল রুমে। ওর হাতে লাইটার দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গেছে। আমি পাশ ফিরে শুয়ে আছি বিধায় তিহান আমার মুখটা দেখতে পায়নি। হয়তো ভেবেছে ঘুমিয়ে পড়ছি। কিছুক্ষণ পর টের পেলাম ও আমার পাশে শুয়েছে। তিহান ঝুঁকে আমার দিকে আসার চেষ্টা করতে আমি নড়ে উঠলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও ওপাশ ফিরে শুয়ে পড়ল। সারাটা রাত আমার এপাশ ওপাশ করেই কাটলো। দু চোখে ঘুম নেই। সকালে হওয়ায় অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। যখন আমার ঘুম ভাঙলো, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে 10 মিনিট। এদিকে তিহানও আমাকে ঝাপটে ধরে আছে আমায়। আমি নিজেকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করতে ও নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে কিছু একটা বলল, কিন্তু সেটা স্পষ্ট না হয় আমি আর শুনতে পারলাম না। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরও শক্ত করে আমায় ধরে রেখেছে। সকাল সকাল মেজাজ গরম করিয়ে দিচ্ছে। আমি এবার উঁচু স্বরে বললাম, উফ ছাড়ুন তো, আর কত ধরে রাখবেন? আমার কণ্ঠ পেয়ে তিয়ান দুটো চোখ খুলল। তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলল, সরি, ঘুমের ঘোরে কখন তোমায় জড়িয়ে ধরছিলাম বুঝতে পারিনি। আমি আর কথা না বেরিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এমনিতে মুড ঠিক নেই। তন্ময় ভোরের দিকে দেখা করতে বলছে, আর আমি সজাগই হইনি বেলা করে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। এতক্ষণে বাড়ির সবাই উঠে গেছে। আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও দেখলাম না। মা এসে আমাকে বসতে বললেন। আমি না বসে ওনাকে জিজ্ঞেস করলাম, মা রান্নাঘরটা কোন দিকে, ব্রেকফাস্ট কী বানাবো? শাশুড়িমা হেসে জবাব দিলেন, তোমায় কিছুই করতে হবে না, তুমি বসো এখানে, আমি তিন্নিকে দিয়ে তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এ বলে উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন। আমি পেছন থেকে বললাম, মা আমিও আসি আপনার সাথে। উনি এবার সম্মতি জানালেন। আমি মায়ের সাথে রান্নাঘরে যেতেই তিন্নি আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি তুমি এখন ঠিক আছো তো? তুমি কেন এখানে আসতে গেলে? আমি নিজের জন্যই তো তোমার জন্য চা নিয়ে যাচ্ছিলাম। ওর জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে। আমি সবার সাথে হেসে হেসে কথা বলার ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমার চোখ দুটো সারাক্ষণ তন্ময়কে খুঁজে যাচ্ছিল, কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না। এর মধ্যে তিহানের ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে চলে আসলো। উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম। বাবা এতক্ষণ নিজের ঘরে ছিলেন, এইমাত্র এসেছেন। আমি বাবাকে দেখে সালাম দিলাম। উনি চেয়ারে বসতে বসতে সালামের জবাব দিলেন। মোটামুটি সবাই ডাইনিং রুমে এসেছে, কিন্তু তন্ময়ের আসার নাম নেই। হঠাৎ করে তিন্নি চেঁচিয়ে উঠে বলল, ও শিট, আম্মু তোমাকে একটা কথা ভুলেই গেছি, ছোটো ভাইয়া একটু বেরিয়েছে, বলেছে দুপুরে ফিরবে বা বিকেল হতে পারে। তিন্নির কথার পিঠে তিহান বলল, কখন বেরিয়েছে তন্ময়, আর কোথায় গিয়েছে, কিছু বলে গেছে? তিন্নি ঠোঁট উল্টে বলল, ছোটো ভাইয়া কি কাউকে কোনো কৈফিয়ত দেয়? আমি জিজ্ঞাসা করছিলাম ওকে কোথায় যাচ্ছ, জবাবে ও আমাকে ধমক দিয়ে বলেছে ওর ব্যাপারে যাতে এত বেশি প্রশ্ন না করি। তিন্নির কথাগুলো শুনে আমি অবাক হলাম। তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে? কই, আমার সাথে তো কখনো এমন রেগে কথা বলেনি। এর মাঝে মা আফসোস করে বলতে লাগলেন, ছেলেটা সেই আগের মতোই রয়ে গেছে, দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না। এদের সবার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে। মা কেন কথা বললেন, দেশের বাইরে পাঠিয়েও তন্ময়কে ঠিক করতে পারলো না? সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? এসব সাত পাঁচ ভাবনার মধ্যে তিহান আমাকে উদ্দেশ্য করে বলল, মৃদুলা, তোমার বাবা ফোন দিয়েছিল। ওনারা তো বউ ভাতের অনুষ্ঠানটা আজ করছেন না, তাই বলেছে বিকালে তোমায় নিয়ে একবার ঘুরে আসতে ও বাড়ি থেকে, তুমি রেডি থেকো। আচ্ছা। কথাটা বলে উনি দু কদম দাঁড়ালেন।
বাড়ালেন। 2 কদম এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন। আবার বললেন, ও হ্যাঁ, তোমার ফোন কোথায় মৃদুলা? তোমার বাবা নাকি অনেকবার ফোন করেছিল, বাট তুমি ধরোনি। তিহানের ফোনের কথা জিজ্ঞাসা করতে আমার টনক নড়ে পড়ল। কাল ও বাড়ি থেকে আসার সময় যে হ্যান্ডব্যাগে ঢুকেছি তা বের করিনি ফোনটা। রাতে তন্ময়ের সাথে দেখা হওয়ার পর থেকে আর নিজের মধ্যে ছিলাম না আমি শীতল গলায় বললাম, হ্যান্ডব্যাগ থেকে বের করিনি। তিহান আমার কথা শুনে মৃদু হাসলো, তারপর বলল, এক্ষুনি বের করে বাবাকে ফোন দাও, ওনারা তোমার নিয়ে টেনশনে আছেন। আমি মাথা নাড়িয়ে রুমের দিকে এগিয়ে গেলাম। তন্ময়ের ব্যাপারগুলো আমার স্বাভাবিক ঠেকছে না। কোথায় ও? এত সকালে কি কাজের জন্য ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো? নাকি আমি সকালে উঠতে পারিনি দেখে আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে? এসব ভাবতে ভাবতে আমার ফোন হাতে নিলাম। সর্বনাশ, বাড়ি থেকে কল এসেছে 50-এর উপরে। তাড়াতাড়ি বাবাকে কল ব্যাক করলাম। ওপাশ থেকে বাবা ঝাঁঝালো কণ্ঠে ভেসে উঠল, তোকে বিয়ে দিয়েছি মানে এই নয় যে তুই এভাবে আমাদের পর করে দিবি। কাল থেকে আমি, তোর মা আর মাহি কতটা টেনশনে আছে তুই জানিস? তুই বাবার ধমক খেয়ে আমি থতমত খেয়ে গেলাম। সরি বাবা, আসলে কাল ব্যাগ থেকে ফোন বের করতে ভুলে গেছিলাম, আর মাথাটা বড্ড ধরেছিল তাই আর কি। আমি ঠিক আছি, তোমরা টেনশন করো না। আম্মু আর মাহি কোথায়? বাবা আমার কথার উত্তর দেওয়ার আগে ফোনের ওপাশে মাহির গলা শুনতে পেলাম। হ্যালো আপু, তোরা আজ বিকেলে আসছিস তো? আমি বুঝতে পারলাম ও বাবার থেকে ফোনটা কেড়ে নিয়েছে। আমি মুচকে এসে বললাম, হ্যাঁ যাবো। আচ্ছা মাহি, তুই কি এখন বাবার পাশে? হ্যাঁ। একটু সরে যা তো, তোর সাথে একটু ইম্পর্ট্যান্ট কথা আছে। মিনিট 2 পর মাহির জবাব পেলাম, সরে এসেছি, বল কী কথা। সব ঠিক আছে তো ওইদিকে? না রে, কিছুই ঠিক নেই। তন্ময় ফিরে এসেছে। আর জানিস, তন্ময় তিহানের আপন ছোট ভাই, আর তিহানের জন্যই নাকি তন্ময় এতদিন দেশের বাইরে ছিল। কি বলছিস এসব? তন্ময় ভাইয়া বড় ভাই আছে? কই, তো আগে তুই আমায় বলিসনি? বলিনি, কারণ তন্ময় ওর বাড়ির লোক সম্পর্কে আমাকে তেমন কিছুই বলতো না। ওর বাড়ি কোথায়, ওরা ভাই কয়জন, এসব কিছুই বলেনি। আমি জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত। একদিন হঠাৎ ওর একটা ফোন আসে, আর আমি ফোনের স্ক্রিনে বড় ভাইয়ের লেখা দেখতে পাই। তখন ওকে চেপে ধরতে বলেছিল ওরা 3 ভাই বোন। তখনই জানতে পারি ওর ভাই আছে, কিন্তু সেটা যে তিহান তা জানতাম না। তার কিছুদিন পর তো ও নিজে উধাও হয়েছিল। সেই সিচুয়েশন তোকে ওর ভাইয়ের কথা কিভাবে জানাতাম বল? তো এখন তুই কি করতে চাইছিস? আমি তন্ময়ের কাছে তিহানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে সেগুলো প্রমাণ চেয়েছি। ও বলেছে আজ ভরে দিবে, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। আর যখন উঠেছি তখন শুনলাম ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওপাশ থেকে মাহির দীর্ঘশ্বাসের শব্দ পেলাম। আমি আবারও বললাম, আমার সব গুলিয়ে যাচ্ছে রে মাহি। তন্ময়ের কথাগুলো মনে হলে তিহানকে সহ্য করতে পারছি না। কি করব আমি? দরজার ওপাশ থেকে তিহানের কণ্ঠ পেয়ে চমকে তাকালাম আমি। উনি আমায় চমকাতে দেখে বললেন, আরে কি হলো, চমকাচ্ছ? আর ফোনে কাকে কি বলছিলে যে তুমি কি করবে? কোনো সমস্যা হয়েছে মৃদুলা? ওনার কথায় তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। তারপর অন্যদিকে ফিরে ঢোক গিলে আমতা আমতা করে বললাম, মাকে কিছু হয়নি তো? উনি যেন আমার কথায় সন্তুষ্ট হলেন না। ভ্রূদ্বয় কুঞ্চন করে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে তিহান হাসতে আরম্ভ করলেন। এবার আমি ভুরুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞাসা করলাম, হাসছেন কেন? উনি হাসতে হাসতে জবাব দিলেন, তোমাকে ভয় পেলে বেশ দারুণ লাগে, বড্ড ইনোসেন্ট দেখায়। ধুর, সবসময় এমন মজা ভালো লাগে না। আমরা কখন বাড়ি যাচ্ছি? ও বাড়ি বিকেলে, তবে রাতেই ফিরে আসব। কাল আমাকে অফিসে যেতে হবে। যদিও আমি এখন ছুটিতে আছি, তবু বস একবার দেখা করতে বলছেন। তিহানের কথায় আমি গোপন নিঃশ্বাস ছাড়লাম। শতভাগ নিশ্চিত হলাম তিহান আমার কথাগুলো সম্পূর্ণ শুনেনি। না হলে এভাবে স্বাভাবিকভাবে কথা বলতো না উনি। ছোট করে জবাব দিলাম, ও আচ্ছা। উনি এতক্ষণ রুমে থাকবেন আমি স্বস্তি পাবো না, তাই বের হয়ে আসলাম রুম থেকে। তিহান পিছু ডেকে বললেন, মৃদুলা একটু জুস নিয়ে আসবে, বড্ড গরম লাগছে। নিয়ে আসছি। ওনাকে মুখের উপর না করতে পারলাম না, তবে উনার এমন আহ্লাদী আবদারগুলো সহ্য হচ্ছে না। এমন দোটানায় পড়ে কবে থেকে বের হবো উপরাল্লাই জানে। জুস নিয়ে ফিরে এসে দেখলাম তিহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, দিনে কয়টা খাওয়া হয়? উনি ইশারায় জিজ্ঞাসা করলেন, কি? এই যে সিগারেট, দিনে কয়টা খান? উনি এবার লজ্জা পেলেন। স্বভাবতই কোনো স্ত্রী তার স্বামী সিগারেট বা নেশাজাতীয় কোনো জিনিস পছন্দ করে না, তাই হয়তো এমন লজ্জা পেলেন তিহান। সংকোচ ভরা কণ্ঠে বললেন, বেশিরভাগ সময় 3টা খাওয়া হয়, তবে মাঝে মাঝে 4টা হয়ে যায়। আমি ওনার দিকে জুসটা এগিয়ে দিয়ে বললাম, তবে যাই বলেন, আমার কিন্তু সিগারেট খাওয়া ছেলেদের হেব্বি লাগে। আমার কথাটা শুনে উনি চোখ বড় বড় করে তাকালেন। আমি নিজেও বুঝতে পারলাম না অকপটে এমন ধরনের কথা বলা আমার মোটেও উচিত হয়নি। নিজেও লজ্জা পেলাম, ওনার বিভ্রান্তিকে ফেললাম। নিজের ভুল বুঝতে পেরে তিহান কিছু বলার আগে ওনার সামনে থেকে দ্রুত প্রস্থান করলাম। তন্ময়ের আগমন ঘটে বিকাল 3টায়। আমি তখন রেডি হচ্ছিলাম। তিহান রুমে ছিল। তন্ময় আমাদের রুমের দরজায় নক করতে তিহান বলে উঠল, ভেতরে আয়। তন্ময় ভেতরে প্রবেশ করে আমার দিকে আর চোখে চাইল। ওর চেহারা দেখে মনে হচ্ছে বাইরে থেকে কারোর সাথে ঝগড়া করে এসেছে। ও এসে সরাসরি বলল, ভাইয়া তুই একটু রুম থেকে যা, আমার মৃদুর সাথে কিছু কথা আছে। ওর এমন কথায় আমি দুজনে আশ্চর্য হলাম। তিহান আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম। তিহান তন্ময়ের উদ্দেশ্যে বলল, তন্ময় এসব কি?
তুই মৃদুলাকে নাম ধরে ডাকছিস কেন? ও তোর বড় ভাইয়ের বউ, এটা ভুলে গেছিস? আর তোর ওর সাথে কি এমন কথা আছে যা আমার সামনে বলতে পারছিস না? তিহানের কথায় বোধহয় তন্ময় টনক নাড়ল। ও মৃদু হেসে বলল, সরি ভাইয়া। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আজব, ও এমন অদ্ভুত আচরণ করছে কেন? আর ওর উদ্দেশ্যটা কি? আমাকে তিহানের চোখে খারাপ বানানো, নাকি নিজে খারাপ হওয়া? মস্তিষ্ক জুড়ে রাজ্যের চিন্তা, অথচ উত্তর নেই। তন্ময় বেরিয়ে যাওয়ার পর তিহান বেরিয়ে গেল। আমি তো ভেবেছিলাম তন্ময় বেরিয়ে যাওয়ার পর তিহান আমাকে প্রশ্ন করবে, তন্ময় আমাকে নাম ধরে ডাকলো কেন, এই নিয়ে। কিন্তু আমার ধারণা ভুল। তিহান কিছুই বললেন না। তিহান এমন চুপচাপ সব সহ্য হয়ে যাওয়াটা আমার নতুন ভয়ের কারণ। কোনো প্রলয়কারী ঝড় আসার আগে যেমন সবটা থমথমে হয়ে যায়, তিহান চুপ থাকাটাও আমার এমন মনে হচ্ছে। কি ঘটতে চলছে আমার জীবনে? আমাদের বাড়ি আসার পর থেকে তিহান কোথায় দেখছি না। এমন সময় ওনাকে না দেখতে থাকে আমার কষ্ট হচ্ছে, বরং আমার বেশ ভালো লাগছিল উনি সামনে না থাকায়। বেশ কিছুক্ষণ পর উনি কোথা থেকে উড়ে এসে বললেন, মৃদুলা চলো, এখন বাড়ি ফিরতে হবে, বেশি রাত হয়ে গেলে সমস্যা। আমি আর আপত্তি জানালাম না ওনার কথায়। আমারও ওই বাড়িতে ফেরাটা জরুরি। আজ প্রমাণ দেখাতে পারিনি, নিশ্চয় কাল পারবে। ভোরে না পারলেও তিহান অফিসে থাকাকালীন পারবে। মাহি অবশ্য আমাকে নিয়ে অনেক চিন্তা। ওর ভয়ের কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার আর তন্ময়ের রিলেশনে ছিল, এটা জানতে পারলে ঠিক কীভাবে রিয়াক্ট করবে এটা ভেবে। আমিও যে এই কথাটা ভেবে ভয় পাচ্ছি না ঠিক তা নয়। তবু মাহিকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করিস না, আমি সবটা সামলে নিব। মাহি আমাকে জড়িয়ে ধরে বলে, সাবধানে থাকিস আর আমাকে আপডেট জানাস কি হয়। ওকে। আচ্ছা। মাহির সাথে কথা শেষ করে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানেকের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। তিহান এসে ফ্রেশ হয়ে নিলেন। ওনার পরে আমিও ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম। তিহানের পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এতে আমি বিরক্ত হলেও তার প্রকাশ করলাম না। উনি আমার ঘাড়ে ওনার নাক ঘষলেন। ওনার স্পর্শে আমার সারা শরীর শিহরণ দিয়ে উঠল। কেমন এক মিশ্র অনুভূতির সম্মুখীন হচ্ছে আমি, যার মাঝে ভালো লাগা মন্দ লাগা দুটোই রয়েছে। তিহান আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, জানো মৃদুলা, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ভালো লেগেছিল। এর আগেও আমার জন্য অনেক মেয়ে দেখা হয়েছিল, আমার পছন্দ হয় নাই, কিন্তু তোমাকে দেখার পর থেকে তোমার প্রতি নামমাত্র এক মায়ায় কাজ করছিল। তারপর ধীরে ধীরে সেটা ভালোবাসায় পরিণত হয়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মৃদুলা। ভালো মানুষের জীবনে প্রেম জিনিসটা আপেক্ষিক, এখন আছে, কিছুক্ষণ পর হয়তো আর থাকবে না। তাই আমি তোমার প্রেমে পড়িনি, আমি তোমায় ভালোবেসেছি। ভালোবাসা আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি শুধু তোমার হাত দুটো শক্ত করে আমার হাতে মুঠোয় রেখো। কথা দিচ্ছি কোনোদিন ছেড়ে দেব না, জনমভর আগলে রাখবো তোমায়। মনোযোগী শ্রোতা হয়ে আমি ওনার কথাগুলো শুনছি। কি সুন্দর প্রেম ভালোবাসার বিশ্লেষণ। আচ্ছা, আমি আর তন্ময় কি একে অপরের প্রেমে পড়েছিলাম, নাকি ভালোবেসেছিলাম? তন্ময় যদি নিজেকে সত্যি নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে আমার আর তিহানের সম্পর্কটা এমন থাকবে, নাকি সব লণ্ডভণ্ড হয়ে যাবে? আমাকে এমন চুপ থাকতে দেখে তিহান আবার বলল, তুমি কি আমাকে বিয়ে করে খুশি নাও মৃদুলা? ওনার এমন প্রশ্নে ঘাবড়ে গেলাম না, নির্লিপ্ত করতে বললাম, ব্যাপারটা না আসলে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় নিজেকে সবার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে। আমাকে কিছুদিন সময় দিন, আমি ঠিক সবার সাথে মানিয়ে নিতে পারবো। তুমি যতদিন ইচ্ছে সময় নাও, তবে সবসময় আমার পাশে থেকো, কখনো ভুল বুঝে দূরে সরে যেও না। আমি কিছু বললাম না, সব কথার জবাব দিতে নেই, এতে মায়া বাড়ে। আর আমি এতদিন তিহানের মায়ে বাড়াতে চাই না। যতদিন না উনি নিজেকে নির্দোষ প্রমাণ করছেন। যদি সত্যি উনি তন্ময়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে থাকেন, তাহলে এর শাস্তি ওনাকে পেতেই হবে। তিহান আমার উত্তর না পেয়ে ছেড়ে দিলেন। কিছুক্ষণ দূর আকাশের দিকে তাকিয়ে থাকলাম। জীবনে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব কখনো ভাবিনি। সবটা ধোয়ার মতো লাগছে আমার কাছে। রুম থেকে বেরিয়ে ডিনারের উদ্দেশ্যে ডাইনিং রুম যেতে তন্ময়ের সাথে সজোরে ধাক্কা খেলাম। সরি, আসলে খেয়াল করিনি, নিচু গলায় বললাম তন্ময়কে। আরে ভাবি, আপনার সরি বলার কিছু হয়নি, আসলে দোষটা আমার, মোবাইল স্ক্রল করতে করতে হাঁটছিলাম। তন্ময় আমাকে ভাবি ডাক শোনায় কিছুটা অবাক হলাম। পাশ থেকে তিন্নি পাশের চেয়ারে বসেছিল। এবার সবটা পরিষ্কার হলো, তিন্নি সামনে থাকায় ভাবি ডাকছে। আমি ভদ্রসূচক মাথা নাড়লাম। তন্ময় পাশ কেটে যাওয়ার সময় বলল, কাল ভাইয়া অফিস যাওয়ার পর তুই প্রমাণ পেয়ে যাবি, রেডি থাকিস। আমি ওর যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইলাম। তন্ময় কেমন জানি অগোছালো লাগছে। কি হয়েছে ওর? তিহান অফিসে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তন্ময় হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে আসে। আমি ওর প্রতীক্ষায় ছিলাম। ও আসার পর সরাসরি ওকে জিজ্ঞাসা করলাম, প্রমাণ এনেছিস? তন্ময় আমার কথা জবাব না দিয়ে বরং একটা তাচ্ছিল্য হাসি দিল। তারপর বলল, ভাইয়ের সাথে চুটিয়ে সংসার করছিস? আমার কথা তোর একটুও মনে হয় না, তাই না রে মৃদু?
দেখ তন্ময়, হেয়ালি করিস না, প্রমাণ দেখা তাড়াতাড়ি। আমার এখন এসব একদম সহ্য হয় না, দিচ্ছি। কথা বলে তন্ময় মোবাইল থেকে আমাকে কয়েকটা ছবি দেখালো। আমি ছবিগুলোর কোনো অর্থ খুঁজে পেলাম না। তন্ময়কে জিজ্ঞাসা করলাম, এই ছবিগুলো দিয়ে কি প্রমাণ করছিস? এখানে দুটো ছেলে মেয়ে বসে আছে তো। তন্ময় এবার শব্দ করে হাসলো, বলল, তুই সত্যি কিচ্ছু দেখতে পাচ্ছিস না ছবিতে? আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম, না। আর এরাই বা কারা? এখানে একজন তোর পেয়ারের স্বামী, আর অন্যজন ওর এক্স গার্লফ্রেন্ড। কি অবাক হচ্ছিস? শোন, আমি তোকে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ক্যাফেতে ভাইয়া ওর প্রেমিকাকে নিয়ে বসেছিল, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে ভাইয়ের সাথে এই মেয়ের সাথে। এই মেয়ের সাথে কি তন্ময়? আমি ক্রুদ্ধ কণ্ঠে বললাম, মৃদু, এখনই এত উত্তেজিত হচ্ছিস কেন? বলছি তো আমি, নিজের ভাইয়ের নামে তার বউয়ের কাছে এসব বলতে রুচিতে বাজছে। তন্ময়ের প্রতি কথায় আমার গা গুলিয়ে আসছে, রাগে শরীর রিরি করছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, এখন ছেলে মেয়ে কারো ছবি স্পষ্ট নয়। এই ছবিতে কিছু প্রমাণ হয় না তন্ময়। তুই আমাকে বোকা বানাতে চাইছিস। আমি বেশ বুঝতে পারছি আসল কথা। তুই আমার জীবনের সুখ সহ্য করতে পারছিস না। একবার আমাকে তুই নিজের সুখের সন্ধানে দিয়ে আবার নিজেই উধাও হয়ে গেলি। এখন আমার বিয়ে হচ্ছে, তাই আমি আমার স্বামীর সাথে সংসার না করতে পারি, তার জন্য এসব আজে বাজে কথা বলছিস, তাই না? তন্ময় আমাকে শান্ত করার জন্য এগিয়ে আসলো। আমার দু বাহু ঝাঁকুনি দিয়ে বলল, মৃদু, এমন উদ্ভট কথা বলিস না। তোর সুখ আমি চাইবো না তো আর কে চাইবে? হ্যাঁ, আমি তোকে কতটা ভালোবাসি তা তুই বুঝতে পারলি না? এই একটা আফসোস আমার জীবন কুড়ে কুড়ে খাচ্ছে। মৃদু, তোর মনে আছে কলেজে ফার্স্ট সেমিস্টারের পর আমি 3 দিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম যে? মনে আছে তোর? আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, হুম। তখন কিন্তু আমি তোকে মিথ্যে বলেছিলাম যে আমি হঠাৎ করে একটা ফ্রেন্ডের গ্রামের বাড়ি চলে গেছিলাম, তাই তোকে জানাতে পারিনি। আসলে ব্যাপারটা কিন্তু তা ছিল না। 3 দিনের জন্য ভাইয়া গায়েব হয়ে গেছিলো। পুরো শহর খুঁজে ওকে আমরা কোথাও পাচ্ছিলাম না। তখন পুলিশের সহায়তায় ওকে হোটেলে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় খুঁজে পাই আমরা। তন্ময়ের কথাটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ থেকে ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, ছি, উনি এত নিচ মন মানসিকতার মানুষ, আর আমি কিনা ওনার সাথে এই 2টো দিন একই বিছানায় ছিলাম, ছি। তন্ময় ক্ষণিকলের নীরব হইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তন্ময়, সব সত্যি বলছিস তো? আচ্ছা, ছবিতে ওনার মুখ বোঝা যাচ্ছে না, আমার একটা ক্লিয়ার ছবি দেখাতে পারবি? তন্ময় কিছু একটা ভেবে বলল, পারবো। তারপর সত্যি সত্যি তিহানের সাথে একটা মেয়ের ছবি দেখালো, যেখানে তিহান মেয়েটার হাত দুটো ওর হাতের মুঠোয় রেখেছে। ছবিটা দেখা মাত্র আমি চোখ বন্ধ করে ফেললাম। এগুলো আমি সত্যি আর নিতে পারছি না। ও আবার বলল, তারপর ভাইয়াকে নিয়ে আমরা বাসায় ফিরি। পুলিশ গ্রেপ্তার করতে চেয়েছিল, কিন্তু বাবা ওদেরকে টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা করে দেন। এরপর থেকে ভাইয়া কেমন অদ্ভুত আচরণ শুরু করে আমাদের সাথে। হুটহাট রেগে যায়, খাওয়া দাওয়া না করে ঠিকমতো। তিন্নিকে আর আমাকে সারাক্ষণ বকাঝকা করে। মা এসব সহ্য করতে পারে না, স্ট্রোক করে। ভাইয়া তবুও ঠিক হয়নি। এরপর আরও ভয়ঙ্কর হতে ওঠে, নেশা শুরু করে। আমরা ওকে কেউ থামাতে গেলে মার দেওয়ার জন্য এগিয়ে আসতো। মা তখন কিছুটা সুস্থ। ভাইয়া এমন অবস্থায় আমার পড়ালেখার ব্যাঘাত ঘটে। বাবা অফিস থেকে মাকে সামলান, আর আমি ভাইয়াকে। কিন্তু এর মধ্যে তুই দেশের বাইরে কেন গেলি? আর আমাকেই বা কেন সবটা বলিসনি? না বলে হুট করে চলে গেলি। আর তুই ওই দিন ওই কথা বা কেন বললি? আমার থেকে তিহানের নজর ছিল, আর সেজন্য তোকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সে? আমার প্রশ্ন শুনে অন্যদিকে ফিরে বলল, আসলে ওই দিন তোকে ভাইয়ের বউ রূপে দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই বলেছিলাম ওর নজর ছিল তোর দিকে। তবে আমার দেশের বাইরে চলে যাওয়ার পিছনে সত্যি ভাইয়ের হাত আছে। ও নেশার পরিমাণ বাড়িয়ে দিল। আমি ওকে বোঝাতে গেলে আমার গলা টিপে ধরত। একটুর জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম, তখন মা আমাকে ওর থেকে দূরে রাখার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেয়। সেখানে আমার পড়ালেখা, বড় খালা থাকেন তার কাছে এই 4 বছর। গত বছর শেষের দিকে ভাইয়া আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, আর তারপর আমাকে দেশে আসতে বলা হয়। নিজের দেশ প্রিয়জন ছেড়ে একদম নিঃস্ব হয়ে গেছিলাম আমি, তাই ফিরে আসতে বলায় তাড়াতাড়ি ফিরে আসি। তন্ময়ের কণ্ঠটা কেমন ভেজা লাগছে, বোধহয় কাঁদছে। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে চোখ মোছার চেষ্টা করতে লাগলো। তুই কাঁদছিস কেন? তোর তো কোনো দোষ ছিল না। কিন্তু তোকে তো আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম মৃদু। তুই এখন সম্পর্কে আমার ভাবি। হাই, ভাইয়া আমার জীবনটা তছনছ করে দিল। আমি এই 4 বছরে তোর স্মৃতি নিয়ে কাটিয়ে দিয়েছি। আমাকে কেন বলে যাসনি তন্ময়? তাহলে হয়তো আজকে এই দিনটা তোকে দেখতে হতো না। কেন বলে যাসনি? কথাটা বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তন্ময় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তখন তোকে এসব বললে তুই আরও ভেঙে পড়তি। আমাকে ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারতি না। আর তখন আমি নিজেও জানতাম না আমি আবার দেশে ফিরে আসব, ভাইয়া আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তখন অগোছালো ছিল, তখন বড্ড অগোছালো ছিল। আর দেখ নিয়তি, সেই ভাইয়াকে এখন সব দিল, আর আমাকে করে দিল নিঃস্ব। আমি আর পাচ্ছি না রে মৃদু। মাঝে মাঝে সব কিছু ছেড়ে ছুড়ে আবার হারিয়ে যেতে মন
চায়। তন্ময় আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মৃদু, তুই ভাইয়াকে এসব কিছুই বলবি না, কথা দে। আমি সত্যি চাই না ভাইয়া এসব তোর মুখ থেকে শুনতে পাক, তাহলে ভাইয়া হয়তো আবার আগের মতো হয়ে যাবে। তুই ভাইয়াকে কষ্ট দিস না, এতে আমার পরিবার আবার ভেঙে যাবে। তন্ময়ের হাত থেকে আমি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না তন্ময়, আমি তোর মতো এত ভালো মানুষ না। তোর জীবনের সাথে সাথে তোর ভাইয়া আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, এর জবাব দিয়ে ওনাকে করতে হবে। আমার কথা শেষ হওয়ার মাত্রই তিন্নি রুমে আসলো। আমাকে আর তন্ময়কে এক রুমে দেখে ও গাল ফুলিয়ে বলল, দেবর ভাবিতে মিলে খোশমোশ গল্প করা হচ্ছে, অথচ আমায় একবার ডাকা হলো না। আমায় ভাবি মোটেও ভালোবাসে না। আমি অন্যদিকে ফিরে তাড়াতাড়ি চোখের কোণায় পানিটা মুছে নিলাম। তারপর বুকে হাত রেখে শ্বাস ছেড়ে মনে মনে বললাম, যাক বাবা, তিন্নি আমার আর তন্ময়ের কথা একটুও শুনতে পায়নি, এটাই অনেক। তন্ময় তিন্নি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ডুকরে কেঁদে উঠলাম আমি। তিহান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর তিহানের আগমন ঘটলো রুমে। ও আমায় কান্নারত অবস্থায় দেখে অবাক হলো। দৌড়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে মৃদুলা, এভাবে কাঁদছো কেন? ওনাকে দেখে আমার রাগটা যেন শতগুণ বেড়ে উঠলো। আমি এক ঝটকায় ওনার হাত থেকে কাঁধের উপর থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। তিহান আবার আকুতি মিনতি করে বলল, আমার তরফ থেকে কি কোনো ভুল হয়েছে? ভুল হলে সেটা আমায় জানাও, আমি শুধরে নেব। আমি উত্তেজিত হয়ে বললাম, ভুল? ভুল হলে তো হতোই, কিন্তু আপনি তো ভুল করেননি, আপনি অন্যায় করেছেন। আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছিলেন, মেয়েদের সম্মান নিয়ে খেলেছেন, আবার জিজ্ঞাসা করছেন আপনি কোনো ভুল করেছেন কি না। হায় মৃদুলা, তুমি কি বলছো তুমি এসব? আমি তোমার ভালোবাসা কেড়ে নিয়েছি কিভাবে? আর মেয়েদের সম্মান দেই না আমি? তুমি এটা ভাবলে কীভাবে? ভাবছো কেন? আমি তো নিজ চোখে দেখেছি আপনি ক্যাফেতে একটা মেয়ের হাত ধরে বসেছিলেন, সেটা কি মিথ্যা? তিহান এবার বেশ চমকালো, উৎকণ্ঠা নিয়ে বলল, ওয়েট ওয়েট, আমি আমায় ক্যাফেতে দেখেছো মানে? কবে? কোথায় দেখেছো? আমার তো মনে পড়ছে না বিয়ের আগে তোমার আমার দেখা হয়েছিল কখনো। তাহলে নিজ চোখে দেখেছি আমি, এই নয় যে আমি সরাসরি দেখেছি, কথা বলছি। আমি ছবিতে একটা মেয়ের সাথে আপনাকে দেখেছি। ও আচ্ছা, ছবি, তার মানে আজ তন্ময় এসেছিল এখানে এসব বলতে, তাই তো? হা হা, মৃদুলা তুমি বড্ড ইনোসেন্ট জানো, যে তোমায় যেভাবে যা ইচ্ছা বুঝায় আর তুমি তাই বুঝে যাও, এর জন্যই তুমি বারবার ঠকে যাও। মৃদুলা, একটা মানুষ তোমার কাছে এসে একটা ছবি দেখিয়ে বললো তোমার হাজবেন্ড ভালো না, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? আমি এবার খানিকটা ঘাবড়ে গেলাম। আসলেই তো, একটা ছবি কি সব প্রমাণ হয়ে যায়? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। আমাকে চুপ থাকতে দেখে তিহান চেঁচিয়ে বলল, কী হলো, বলছো না কেন? তন্ময় আর কি বলেছে আমার বিরুদ্ধে? তুমি সব বলবে না আমি বলবো? তিহানের কথায় চমকে উঠলাম। ওনার কথার পিঠে বললাম, আপনার এখনও কিছু বলার বাকি আছে? কেন? কিছু না ঘটলে তা রটে না, আর আমি তন্ময়কে বিশ্বাস করি। ও কখনোই আমায় ঠকাতে পারে না। আপনি তো ভালো মানুষের মুখোশ পরে থাকা, আর মুখোশের আড়ালে সব জঘন্য কাজকর্ম করে থাকেন। তিয়ান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, হায় রে বিশ্বাস, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, বুঝলে? তন্ময় খুব ভালো, তাই না? ওর হ্যাঁ হ্যাঁ, সে তো আবার তোমার প্রেমিক, ভালোই তো হবে। দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ তো আমি। হায়! আমি থমকে দাঁড়ালাম। আশ্চর্য, উনি কিভাবে বুঝলো তন্ময় আমার প্রেমিক? তবে তন্ময় কি ওনাকে সবটা জানিয়ে দিছে? জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আবারও বললেন, অবাক হলে তো? আমি এত সব কীভাবে করে জানতে পেলাম? তুমি তো মুদ্রার এপিঠ শুনেছ তন্ময়ের কাছে, ওপিঠ তো শুনবো আমি। আর হ্যাঁ, আমার কথার মাঝে একটা কথাও বলবে না, মাইন্ড ইট। তিয়ান যে এতটা রাগী এর আগে বুঝতে পারিনি। ওর ধমকের দাপটে আমি বারংবার কেঁপে উঠছিলাম। চোখ দিয়ে তো অঝোর দ্বারায় ঝল পড়ছিল। আমি এখন ভাসমান অবস্থায় আসছি। এপাশ থেকে তন্ময় তীর ওঠাতে চাইছে, তো ওপাশ থেকে তিহান চাইছে। কোন পারে আমার ঠাঁই হবে সেটা আমি নিজেও জানি না। আমার জীবনের মোড় বা কোন দিকে ঘুরে যাবে সেটাও নিশ্চিত। তিহান নির্দোষ প্রমাণিত হলে তন্ময় হয়ে যাবে অপরাধী। তিহান দেওয়াল ঘেঁষে দাঁড়ালো, চোখ বন্ধ করে লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলো, তন্ময়ের সাথে তোমার রিলেশন ছিল, সেটা কাল আমায় মাহি জানিয়েছে। সেদিন তোমার মাহির সাথে ফোন আলাপগুলো আমি শুনেছিলাম, কিন্তু তোমায় বুঝতে দেয়নি। তারপর তোমাদের বাড়ি যাওয়ার প্ল্যান আমিই করেছিলাম, যাতে মাহির সাথে সরাসরি আমি কথা বলতে পারি। প্রথমে অবশ্য মাহি এসব কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু জোর করার পর সবটা বলছে। তন্ময় নাকি তোমাকে প্রমাণ দিবে আমার বিরুদ্ধে, সেটাও বলছে। এরপর থেকে আমি সাবধান হয়ে যাই। তন্ময়ের অতীতটা তোমাকে জানানোর জন্য আজ অফিসে যাওয়ার নাম করে আমি বাসা থেকে বেরিয়ে যাই। কিছু প্রমাণ এনেছি, দেখবে? আমি উৎসুক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার কাছে এগিয়ে এসে ওই মেয়েটা আর ওনার ছবিগুলো দেখিয়ে বলল, এগুলো এই ছবি তোমায় দেখিয়েছে না? আমি মাথা ঝাঁকালাম। উনি আবার বললেন, সাইডে ক্লিক করে দেখো তো এই ছবি দেখিয়েছিল কি না।
আমি সাইডে ক্লিক করা মাত্র ওই মেয়ের সঙ্গে তন্ময়ের ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখতে পেলাম। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। উনি ফোনটা আমার হাত থেকে নিয়ে আবার আগের জায়গায় দাঁড়ালেন। পিনপত নীরবতা বিরাজ করছে রুমে। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। কি করে আমি ওনাকে অবিশ্বাস করে তন্ময়কে সব কথা অকপটে মেনে নিতে পারলাম? তিহান বলল, তারপর? আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, বাকিটুকু আমি বুঝতে পারছি। তন্ময়ের সাথে মেয়েটার ফিজিক্যাল রিলেশন ছিল, তাই হয়তো? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আমি আবারও বললাম, সেদিন তন্ময় 3 দিনের জন্য গায়েব হয়েছিল এজন্য, আর ওর সম্পূর্ণ দোষটা আপনার উপর চাপিয়ে দিয়েছে যাতে ওকে আমি আবার মেনে নিতে পারি। ছি ছি, এখন আমার উপরে ঘৃণা হচ্ছে। আচ্ছা, তন্ময় নেশা করতো, তাই না? আর সেজন্য মা সেদিন বলেছিল ওকে দেশের বাইরে পাঠিয়ে ঠিক করতে পারেনি। তন্ময় এখনও নেশা করে আর মেয়েদের সাথে? ছি। তিহান আমার কথাগুলো শুনে মাথা নিচু করে ফেললেন। নিচু গলায় বললেন, 4 বছর আগে হঠাৎ করে তন্ময় এসবে জড়িয়ে যায়। মেয়েদের নিয়ে ফুর্তি করা, নেশা করা, এগুলো নিত্যদিনের অভ্যাস হয়ে ওঠে। 3 দিনের জন্য পুলিশের সহায়তায় ওকে খুঁজে পাই। পুলিশ ওকে গ্রেপ্তার করতে চাইলেও আমি আর বাবা বিষয়টা ম্যানেজ করি। ওকে সঠিক পথে আনার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হই। তারপর মা ওকে বিদেশে পাঠিয়ে দেয় বড় খালার কাছে। আমার বিয়ে উপলক্ষে দেশে এসেছে, বাট এই কয়েকদিনে আবারও এসবে জড়িয়ে গেছে। আজ দুটো মেয়ের সাথে তন্ময় এসব বিষয় নিয়ে কথা বলতে বাসা থেকে বের হয়েছিল। ওরা কাল আসবে আমাদের বাসায়। আর আমি যে ওই মেয়েটার হাত ধরেছিলাম ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই ধরেছিলাম। তন্ময় ওর সাথে ফ্ল্যাট করছিল। কান্নারুদ্ধ কণ্ঠে তিয়ান কথাগুলো বলল। আমি ফের প্রশ্ন করলাম, কাল দুটো মেয়ে আমাদের বাসায় আসবে কেন? তিয়ান কাছামাছি স্বরে বলল, সেটা কালকেই বুঝতে পারবে মৃদুলা। আমার নীরবতা। আমি হু হু করে কেঁদে দিলাম। সব কিছু শুনে মেনে নিতে ভেতরটা ফেটে যাচ্ছে আমার। তিহান আমার কাছে এগিয়ে এসে আচমকা কোলে তুলে নিলেও আমি ওনার গলা জড়িয়ে ধরে আরও জোরে জোরে কেঁদে দিলাম। উনি মৃদু স্বরে বললেন, কেঁদো না, এতে মন হালকা হবে। তবে সবসময় মাথায় রাখবে, তোমার স্বামী সবসময় তোমার পাশে আছে। মানুষ মাত্রই ভুল, তুমি একটা ভুল করে ফেলেছো, কিন্তু সেটা আগলে রেখে বাঁচা যাবে না মৃদু। তোমাকে আরও শক্ত হতে হবে, ভুলকে শুধরে নিয়ে নতুনভাবে বাঁচতে হবে। আবেগে গা ভাসিয়ে দিলে চললে হবে না, বাস্তবতা উপলব্ধি করে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। একটা কথা মনে রাখবে, কাউকে অন্ধবিশ্বাস করবে না, আমাকেও না। আমি তোমার স্বামী বলে যে আমাকে তুমি দেবতুল্য মনে করবে, সেটা কিন্তু ভুল। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, সেটা তুমি আমাকে ধরিয়ে দিবে, আমি শুধরে নেব। আর সবসময় একটা কথা মাথায় রাখবে, পৃথিবীতে তোমার একজন শুভাকাঙ্ক্ষী আছে, সে তোমার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী, তোমার ভরসার জায়গা। আর কোথাও কেউ না থাকুক, সে আছে তোমার পাশে সবসময় সর্বদা, যে তোমায় ভীষণ ভালোবাসে। ওনার চোখের দিকে তাকালাম, উনি মুচকে এসে বলল, আর হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, ভীষণভাবে যত্ন করে ভালোবাসি। আমি আবারও ডুকরে কেঁদে উঠলাম। আমায় ক্ষমা করে দিবেন, আমি আপনার মতো একজন স্বামী পেয়ে এতদিন মরীচিকার পিছনে ছুটছি। এতদিন আপনার ভালোবাসাকে ছন্দহীন বৃষ্টির মতো মনে হয়েছে আমার কাছে, তাই ভালোবাসা পেয়ে অবহেলা করেছি। আমায় মাফ করে দিবেন। তিয়ান আমার ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরে বলল, পুরনো সব ভুলে এখন নতুন করে সবটা শুরু করো। এখন ভালোবাসা বুঝতে পারলেই হবে। এতদিন ভালোবাসা বুঝো নাই, এর জন্য ক্ষমা করে দিলাম। এখন আমার ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছ তো? আমি মাথা নাড়ালাম। উনি কেমন দুষ্টুমির ছলে আমার দিকে তাকালেন। আমি লজ্জায় ওনার গলার নিচে মুখ লুকালাম। উনি ধীরে ধীরে বিছানায় গিয়ে এগিয়ে এলেন। লজ্জায় আমার অবস্থা যায় যায়। ধীরে ধীরে আমায় বিছানায় দিয়ে আলতো করে আমার কপালে চুমু এঁকে দিলেন। ওনার ভালোবাসার প্রথম স্পর্শ পেলাম, সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল আমার। রাত বাড়ছে, আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম। পরের দিন সকাল 10টা নাগাদ ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ পেয়ে ছুটে গেলাম আমরা। পুলিশ এসেছে, সাথে 2টো মেয়ে। ওরা তন্ময়ের নামে কমপ্লেন করেছে। তন্ময় ওদের সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তন্ময়ের বিরুদ্ধে আরও অভিযোগ আছে, ও ড্রাগ পাচারে জড়িত। সব কিছুর ভিত্তিতে পুলিশ ওকে গ্রেপ্তার করছে। অবস্থা থেকে আমার বিচলিত হওয়ার কথা, কিন্তু আজ আমি মোটেও বিচলিত না। খারাপ লাগছে এটা ভেবে, জীবনে অনেকগুলো দিন তন্ময়ের জন্য নষ্ট করেছি। তিহান আমার পাশে এসে আমার হাত শক্ত করে ধরতেই আমি নিজেকে সামলে নিলাম। আজ তিহান বা পরিবারের কেউ পুলিশকে বাধা দিচ্ছে না, কারণ সবাই এটা বুঝে গেছে শাস্তি না পেলে হয়তো কখনোই ঠিক হবে না। তন্ময় শাস্তিযোগ্য অপরাধ করেছে, পুলিশ ওকে নিয়ে যাচ্ছে, আর আমি সেটা অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে সে দেখার মধ্যে ভালোবাসা বা কষ্ট কিছুই নেই, আছে শুধু ঘৃণা, একরাশ ঘৃণা। সমাপ্ত। ভাবি যখন এক্স গার্লফ্রেন্ড। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।